আওয়ামী লীগ যে পরিমাণে ম্যাসিভ স্কেলে বাংলাদেশের রিসোর্স প্লান্ডার করেছে এবং দেশের বাইরে নিয়ে গেছে, এটা ইভেন কলোনিয়াল স্ট্যান্ডার্ডেও অনেক জাস্ট অ্যাবসার্ড। তবে যে আওয়ামী লীগ দুইবার যে কাজটা করেছে, শুডই ট্রাস্ট দেম ফর দ্য থার্ড টাইম। ভারত যেখানে আমাদের প্রাইমারি সোর্স অফ সিকিউরিটি কনসার্ন, আমার যে কারণে আমি আর্মিটা খুশি, সেই ভারতে আপনার দেশের একটা প্রধান রাজনৈতিক দল সে এখন এখানে ঘাঁটি গেড়ে বসে আছে। কিন্তু দুঃখিত, আওয়ামী লীগাররা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার সংগ্রামে আপনারা ফিট করছেন না। আমাকে ফাইট করতে হবে, and I will die fighting rather than আমি সার্ভাইভ সাবমিটিং। বাংলাদেশে আওয়ামী লীগ কোয়েশ্চেন এবং আওয়ামী লীগ নিয়ে অনেক ধরনের বিতর্ক হচ্ছে যে হ্যাঁ মানে তাদের পুরোপুরি ব্যান করে দেওয়া উচিত কিনা, তারা কি করবে, তাদের পলিটিক্স ফিউচারটা কি হবে। এই ক্ষেত্রে এনসিপির একটা স্ট্যান্স আমরা দেখি যে এনসিপির একটা অফিসিয়াল স্ট্যান্স আছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার সময় আমরা কিছু জিনিস আমরা দেখছি যে এনসিপির হাসনাত ওয়াজ দ্য মেইন ফেস ওই মুভমেন্টটার, যখন ডিক্লারেশনটা আসলো যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তো এটা তো হচ্ছে যা ঘটে গেছে। আপনার কাছে কি মনে হয় ফিউচার বাংলাদেশের জন্য আওয়ামী লীগটাকে আপনি পার্সোনালি কিভাবে দেখেন এবং আপনি এই দলটাকে ঠিক কিভাবে আপনি মূল্যায়ন করবেন ফিউচার বাংলাদেশের জন্য? এটা তো যা হওয়ার তো হয়ে গেছে না। হোয়াট ইউ থিঙ্ক গোয়িং ফরওয়ার্ড, আওয়ামী লীগ কোয়েশ্চেনটা বাংলাদেশে আমাদের কিভাবে ডিল করা উচিত? ইটস এ গুড কোয়েশ্চেন এবং এটা আমাদের জন্য হন্টিং কোয়েশ্চেন। আমাদেরকে অনেক দিন ধরে এটা এই প্রশ্নটা তাড়া করবে। আমরা যতই প্ল্যান করি, যতই আমরা ইঞ্জিনিয়ার করতে চাই আমাদের পলিটিক্যাল স্পেসটাকে, খুবই অবজেক্টিভলি দেখলে আমি মনে করি দ্য আওয়ামী লীগ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে মানে আমি পার্সোনালি সিন্স August 5, আমি August 6 I wrote a long post. August 8 I shared it last year, soon after the Aওয়ামী লীগ regime collapse. I raised a few questions, the question of Aওয়ামী লীগের দুইটা খুবই স্ট্রং আর্গুমেন্ট ফ্রম মাই সাইড। ফার্স্ট হচ্ছে, কোনো গণতান্ত্রিক সোসাইটিতে, যে কোনো একেবারে ওয়েস্ট ইস্ট কনসলিডেটেড ডেমোক্রেসি অথবা ট্রানজিশনাল ডেমোক্রেসি অথবা ডেভেলপ ডেমোক্রেসি অথবা ডেভেলপ যেভাবেই যে অ্যাঙ্গেলে সংজ্ঞায়িত করে, কোনো ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কেই এমন কোনো রাজনৈতিক শক্তিকে অপারেট করতে দেয়া হয় না যাদের স্টেটেড গোল হচ্ছে যে আপনি গণতান্ত্রিক স্পেসটাকে ব্যবহার করে আপনি একটা বিপ্লবী রাষ্ট্র করবেন অথবা জনগণের ম্যান্ডেটটা কেড়ে নেবেন অথবা আপনি এমন একটা সিস্টেম কায়েম করবেন যেখানে লোকজনকে ডিসএনফ্র্যাঞ্চাইজ করতে হয়, টোটালিটেরিয়ান সিস্টেম করবেন, রাইট? আপনি তাহলে প্রশ্নটা হচ্ছে, আপনি গণতান্ত্রিক স্পেসে পার্টিসিপেট করছেন only to gain power, and তারপরে যখন আপনার কাছে ক্ষমতাটা এসে যাবে, your main goal is to disenfranchise people. এখন যখন এটা আপনার স্টেটেড গোল হয়, সাপোজ বাংলাদেশে একটা ধরে এটা ঘোষণা দিল, আমাদের লক্ষ্য হচ্ছে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব, গিয়ে একটা ইরানের স্টাইলে বা তালেবানের স্টাইলে বা 1975 সালে 42 স্টাইলে 74 সালে এরকম একটা সরকার কায়েম করব, তখন ওই পার্টিটা তো আউটরাইট রিজেক্টেড হবে। আপনি গণতান্ত্রিক স্পেসে অপারেটই করতে পারবেন। ইলেকশন কমিশনে সে নিবন্ধন পাবে না, বিকজ তাকে একটা অগণতান্ত্রিক দল হিসেবে ডেমোক্রেটিক স্পেসের মধ্যে ট্রিট করা হবে এবং সেই স্পেসটা পাবে। তো আওয়ামী লীগের ক্ষেত্রে এই বিষয়টা আর কোনো হাইপোথিসিসের পর্যায়ে নাই। আওয়ামী লীগ হ্যাজ ডান দিস টুয়াইস টু বাংলাদেশি পিপল, যে ওরা দুইবার একটা ডেমোক্রেটিক ইলেকশনের মধ্য দিয়ে, ম্যান্ডেটের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসছে এবং তারপরে তারা এমন কাজ করেছে যেটা জনগণকে ডিসএনফ্র্যাঞ্চাইজ করেছে। কোশ্চেন ইন পয়েন্ট, মানে এক্সাম্পলটা হচ্ছে যেমন 73-তে তারা ইলেকশন করলো, একটা ওয়াইডলি পার্টিসিপেটিভ একটা ইলেকশন করলো, সেখানে ওরা জিতে ক্ষমতা আসলো, এরপরে 75-এ বা বাক্স করলো এবং এমন সব স্টেপ নিল যেটা গণতন্ত্রের সাথে ইনকনসিস্টেন্ট। যেমন আপনি 4টা পত্রিকা রেখে সব ব্যান করে দিলেন, এক দল করলেন, সব মানুষকে এক দল করতে হবে।
that's fundamentally at odds with the concept, basic fundamental ideals of democracy. So যার ফলে আপনি গণতন্ত্রের ভোটের মাধ্যমে জিতে গণতন্ত্রকে ধ্বংস করিয়ে they repeated the same mistakes after 2009 যখন তারা একটা widely participated election দিয়ে রাষ্ট্রক্ষমতা আসলো, দেশে 2014 ইলেকশন, 2018 ইলেকশন, 2024 ইলেকশন আমাদেরকে তিনটা sham ইলেকশন offer দিল, and they literally reduced the democratic system to absolutely a totalitarian system. এখানে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় টোটালিটেরিয়ান সিস্টেম হচ্ছে যেখানে রাষ্ট্র, সমাজ এবং ইকোনমি, স্টেট, ইকোনমি এন্ড সোসাইটি তিনটাকে একটা সর্বগ্রাসীভাবে আপনি অ্যাবসলিউট ভাবে কন্ট্রোল করেন, এবং এই তিনটা ন্যারেটিভ গুলো আপনার পারপাস সার্ভ করার জন্য আপনি ব্যবহার করেন। তো আমরা দেখেছি আমাদের সোসাইটিতে আমাদের আওয়ামী লীগের বাইরে অন্য কথা বলার স্পেস গুলো সিগনিফিকেন্টলি শান করা হয়েছিল। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার জন্য, ফেসবুকে একটা পোস্ট দেওয়ার জন্য, শেখ হাসিনার নাম নেওয়ার জন্য হাজার হাজার লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, জেলখানায় গেছে। সোসাইটিটাকে সাফোকেটিং চোখ করা হয়েছে। এবার আসেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিতে, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ডেমোক্রেটিক প্রতিষ্ঠান থেকে শুরু করে অর্থনৈতিক সমস্ত কিছুকে এমন ভাবে ম্যানিপুলেট করা হয়েছে যে স্টেটের ইনস্টিটিউশন গুলো দে লস্ট দেয়ার ম্যান্ডেট এবং ইম্পার্সোনাল ক্যারেক্টার। থার্ড হচ্ছে আপনার ইকোনমিতে, ইকোনমিতে এন্টায়ার ইকোনমি ওয়াজ বেসড অন রেন্ট সিকিং একটা প্র্যাকটিসের মধ্যে, যেটা আওয়ামী লীগের লোকজনের একটা কার্ড না থাকলে ইউ কুডন্ট কার্ড এনি ডিল। আপনি 10 টাকার প্রজেক্ট তারা 100 টাকায় ডিজাইন করতো, যাতে করে 50 টাকা তার দলের লোকে পেত, 20-30 টাকা ভাগ বটোয়ারা হতো সরকারি কর্মকর্তাদের মধ্যে, 10 টাকায় কাজ হতো। That's how they so much inflated the infrastructure project, যে 1,000 কোটি টাকার প্রজেক্ট 10,000 কোটি টাকা হয়েছে। সো এই পয়সা তারা সারা বিশ্বে কিভাবে লুটপাট করেছে এটার কিছু এক্সাম্পল তো আমরা দেখেছি। এবং আর্গুই করি যে আওয়ামী লীগ যে পরিমাণে ম্যাসিভ স্কেলে বাংলাদেশের রিসোর্স প্লান্ডার করেছে এবং দেশের বাইরে নিয়ে গেছে, এটা ইভেন কলোনিয়াল স্ট্যান্ডার্ডেও অনেক জাস্ট অ্যাবসার্ড। সো নাও দ্য কোয়েশ্চেন যে আওয়ামী লীগ তো দুইবার এই এক্সাম্পলটা আপনার সামনে সেট করেছে একটা অগণতান্ত্রিক শক্তি হিসেবে, যে গণতান্ত্রিক ইলেকশনে জিতে আমি রাষ্ট্রটাকে একটা অগণতান্ত্রিক দিকে নিয়ে গেলাম। এখন আপনার, আমার এবং সারা দেশের সমস্ত দেশবাসী বা যেসব প্রয়োজন আমাদের প্রোগ্রাম দেখবে তাদেরকে প্রশ্ন করতে হবে যে আওয়ামী লীগ দুইবার যে কাজটা করেছে, should we trust them for the third time, or should we allow this inherently undemocratic force the third time to usurp আমাদের ডেমোক্রেটিক মিনস, যেটাকে ব্যবহার করে সে আবার রাষ্ট্রক্ষমতায়। এটা গেল একটা আর্গুমেন্ট, আমি মনে করি স্ট্রং আর্গুমেন্ট। সেকেন্ড আর্গুমেন্টটা হচ্ছে ইটস এ ন্যাশনাল সিকিউরিটি কোয়েশ্চেন। দেখেন এন্টায়ার আওয়ামী লীগের টপ এজেলান এখন শেখ হাসিনা সহ তাদের পুরো স্ট্যান্ডিং মানে প্রেসিডিয়ামের যারা আছে, কেন্দ্রীয় কমিটির যারা আছে, আই বিলিভ ওভারওয়েলমিং মেজরিটি অফ দ্যাম, কিছু নিউজ ফিগার আসছে যে সংখ্যাটা 1,000 থেকে 10,000 যে আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে আছে। সো ওরা ভারত থেকে, এবং একটা নিউজ আসলো বিবিসিতে যে ওরা ওখানে রেন্টেড আউট এন অফিস, তো এখন ভারত থেকে তারা রাজনৈতিক দল পরিচালনা করছে। দ্যাট শুড হ্যাভ বিন ফাইন যদি না ভারতের সাথে আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্নটা এত বেশি ওতপ্রোত। হ্যাঁ, প্রত্যেকটা রাষ্ট্রের সাথেই আমাদের জাতীয় নিরাপত্তার হয়তো কিছু কিছু এলিমেন্ট থাকবে, যেমন গ্লোবাল ওয়ার্ল্ড, সাইবার স্পেস, ডিজিটাল স্পেস, বাট ভারত এবং মিয়ানমারের সাথে আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্নটা ফান্ডামেন্টাল, জিওগ্রাফিক্যাল, জিওপলিটিক্যাল, যে এখানে আমরা আমাদের ইমিডিয়েট থ্রেট বা আমরা আন্তর্জাতিক রাজনীতিতে বলি যে আমাদের পারসিভড অ্যাডভার্সারি, আমাদের যেই পারসিভড অ্যাডভার্সারির উপর ভিত্তি করে আপনি আপনার রাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এবং ডিফেন্স পলিসিটা সাজান। আমাদের তো একটা ডিফেন্স পলিসি আছে, যত ফ্লডই হোক আছে,
আমাদের একটা ফোর্সেস গোল 2030 আছে, আর আমরা একটা স্ট্যান্ডিং আর্মি পুষি যার সংখ্যা হয়তো 1,60,000 বা 40,000। বিডিআর সেকেন্ড লাইন অফ ডিফেন্স ধরলে প্রায় 2 লক্ষ লোককে আমরা পুষছি টু সেফগার্ড আওয়ার বর্ডার ফ্রম এক্সটার্নাল এনক্রোচমেন্ট। যদি আমাদেরকে অ্যাটাক করে আমরা আমাদের এই সৈন্যগুলো মোবিলাইজ করি। আমাদেরকে অ্যাটাক করার ফোর্স দুইটা, যেটা ফিজিক্যালি একেবারে ইমিডিয়েট থ্রেট অনেকেই করতে পারে। ইমিডিয়েট সবচেয়ে বড় থ্রেটটা বা ভারত, কারণ তারা আমাদের 3 দিক থেকে ঘিরে আছে। মিয়ানমারের সাথে আমাদের ছোট একটা ওপেনিং আছে। ভারত যেখানে আমাদের প্রাইমারি সোর্স অফ সিকিউরিটি কনসার্ন, আমার যে কারণে আমি আর্মিটা পুষি, সেই ভারতে আপনার দেশের একটা প্রধান রাজনৈতিক দল সে এখন এখানে ঘাঁটি গেড়ে বসে আছে। সেটা আবার যদি এই ফোর্সটা বাংলাদেশের রাজনীতিতে আবার রিহ্যাবিলিটেট হয়, সাপোজ আগামীকালকে বাংলাদেশে আমি এবং আগামীকালকে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসলো, আমি মাতাবাড়িতে একটা পোর্ট করতে চাই এবং ওই পোর্টের সাথে ভারত একটা অবজেকশন দিল। আওয়ামী লীগ তাদের যে প্যাট্রন অথবা তাদেরকে যারা স্যাংচুয়ারি অফার করছে, রিফিউজ অফার করছে, তাদের ব্যাড টাইমসে তাদের কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবে? উইল দে হিড টু দেয়ার এই যে এখন যারা তাদেরকে প্যাট্রন করছে ইন্ডিয়ান ডিপ স্টেট, অথবা দে উইল প্রোটেক্ট দ্য বেস্ট ইন্টারেস্ট অফ বাংলাদেশ? এইটা হচ্ছে আমি যে আর্মি পুষছি, আমি ভারতের বিরুদ্ধে যদি আমি একটা পারসিভড অ্যাডভার্সারির বিরুদ্ধে আমি যদি একটা আর্মি পুষি, সেই ক্ষেত্রে আমাকে তো ডিসাইড করতে হবে যে আমি যদি ইফ ইট ইজ ওকে ফর বাংলাদেশ অথবা বাংলাদেশি পিপল যে এটার একটা বড় মেইন রাজনৈতিক দল ভারতের সাথে এত ঘনিষ্ঠতা হয়ে এত ওতপ্রোত, অর্থাৎ আমরা যদি আব্দুল মোমেনের ভাষায় বলি স্বামী স্ত্রীর মতো করি, এত ঘনিষ্ঠতা নিয়ে ওরা বাংলাদেশ মানে ভারতের সাথে একটা সম্পর্ক রেখে দেশ চালাবে, তাহলে আমাদের আর্মি পোষার দরকার আছে কিনা? আমরা এই $1 বিলিয়ন বছরে খরচ করে একটা স্ট্যান্ডিং আর্মি, কারণ ভারত যদি আমাদের পারসিভ অ্যাডভার্সারি না হয়, ভারতের সাথে যদি আমাদের একটা বড় রাজনৈতিক দলের এরকম একটা সম্পর্ক গড়েই উঠে, সেক্ষেত্রে আমাদের তো মিয়ানমার নিয়ে তো আমাদের কোনো ভয়ই নেই। আমার তাহলে তো আর্মি পোষার দরকার না, কেন $2 বিলিয়ন খরচ করে আমি একটা আর্মি পুষছি? এই কোশ্চেন গুলো আমাদেরকে ফেস করতে হবে, কোশ্চেন গুলো আমাদেরকে রেজ করতে হবে যে ইজ ইট নর্মাল, ইজ ইট ওকে আমাদের একটা জাতীয় দল আমাদের পারসিভড অ্যাডভার্সারির সাথে এরকম ইন্টারমিঙ্গল করে তারা বাংলাদেশের রাজনীতি করতে পারে, বাংলাদেশের সরকার চালাতে পারে। আমি মনে করি এটা বাংলাদেশের সিকিউরিটি এস্টাবলিশমেন্টের মধ্যে এই ধরনের অ্যাসেসমেন্ট আছে, দ্যাটস মাই ফ্র্যাঙ্ক অ্যাসেসমেন্ট। এবং আমি মনে করি একটা বড় অংশ, হ্যাঁ অফকোর্স কিছু কোলাবোরেটর আছে, কিছু বিট্রেয়ার আছে, বাট একটা লার্জ পার্ট অফ আওয়ার সিকিউরিটি এস্টাবলিশমেন্ট, দোজ হু থিঙ্ক যে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি শুড বি আপহেল্ড, তারা তাদের চিন্তা ভাবনা, তাদের অ্যাসেসমেন্ট, তাদের মূল্যায়ন সবকিছু উইল বি অ্যাট odds with allowing Awamu League and re-entry to the politics. তো এক্ষেত্রে মানে দিস ইজ মানে আমি আপনার সাথে এগ্রি করি আপনি যে পয়েন্টগুলো বলছেন, কিন্তু প্র্যাকটিক্যালি স্পিকিং ইন্ডিয়া আপনার লার্জেস্ট নেইবার এবং আওয়ামী লীগের সাথে তাদের যে রিলেশনশিপ যেটা আমরা দেখতেছি প্রকাশ্য অপ্রকাশ্য, এই জিনিসটাকে বাংলাদেশ ঠিক ডিল করবে কিভাবে? মানে ডিল করাটা তো খুব চ্যালেঞ্জিং ফর শিওর, কারণ ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য পাওয়ারফুল কান্ট্রিজ। তো এই জায়গাটাতে এবং আমরা দেখতেছি এখানে মানে প্রবলেমেটিক ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের ব্যাপারে দেখা যাচ্ছে পলিটিক্যাল পার্টিকুলার মধ্যে কোনো মানে আই ডোন্ট সি এনি কোহেরেন্ট কি বলবো তাদের যে অপিনিয়ন এনসিপি, জামাত ইসলামী এবং বিএনপি, স্পেশালি বিএনপি, সো আমি দেখি না যে তাদের কোনো কোহেরেন্স স্ট্যান্স আছে। তো এই জায়গাটাকে আপনাকে চিন্তিত করে কিনা? সংক্ষেপে বললে করে, কারণ রাজনৈতিক দলগুলো এবং যদি আমি এনসিপি কথা বলি বা বিএনপি কথা বলি, জামাতের কথা বলি,
ডেমোক্রেসির একটা ফান্ডামেন্টাল ক্রাইসিস, যেটা আমরা পড়াই লোকজনকে ক্লাসরুম, গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট ক্লাসে, যে পপুলিজম। পপুলিজম আমাদের একটা ডেমোক্রেসির ফান্ডামেন্টাল থ্রেট। হোয়াট ইজ পপুলিজম? পপুলিজম হচ্ছে আপনি শর্ট টার্ম ইলেকশন গেইন করার জন্য ধরেন আপনাকে রাষ্ট্রক্ষমতা আসতে হবে, এভরি 5 ইয়ার্স একটা ইলেকশন হয়। তো এই 5 বছরের মধ্যে আপনি এখন অপোজিশনে থাকলে আপনি ট্রাই করবেন যে আপনি পজিশনে যাবেন, বা আপনি যদি পজিশনে থাকেন আপনি ট্রাই করবেন এটা ধরে রাখবেন। তো এই যে ইলেকটোরাল সাইকেল বেস যে মাইন্ডসেট এন্ড সাইকোলজি, এটা আমাদের পলিসি ফর্মুলেশনের ক্ষেত্রে যে লং টার্ম একটা অপরচুনিটি কস্ট তৈরি করে, একটা বটলনেক তো তৈরি করে, যে এই ক্রাইসিসটা থাকবে। কিন্তু আমি যে যেটা আপনাকে বলেছি যে প্রশ্নগুলো, সেটা আমি বাংলাদেশের একজন সিটিজেন হিসেবে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন একজন নাগরিক হিসেবে, বাংলাদেশ সম্পর্কে পড়াশোনা করা, বাংলাদেশের সার্ভ করতে পাওয়া একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমার একটা কনসার্ন যে এগুলো করলে এটা হবে। এখন রাজনৈতিক পক্ষগুলোকে টাইম অ্যান্ড স্পেসের জন্য অনেক ধরনের স্টেটমেন্ট দেয় অথবা দিদিকে, সেইটা কতটুকু আমাদের জন্য ড্যামেজিং হবে, কতটুকু জাতীয় নিরাপত্তার জন্য ড্যামেজিং হবে, এবং তার এগেনস্টে আমরা কিভাবে বাংলাদেশি হিসেবে দেশপ্রেমিক অংশটাকে, বাংলাদেশপন্থী অংশটাকে ঐক্যবদ্ধ করে আমরা এটা রেজিস্ট করতে পারবো, একটা পুশব্যাক করতে পারবো, এটার উপর ডিপেন্ড করবে যে আমরা আমাদের স্বকীয়তা, পলিসি অটোনমি, স্বাধীনতা, সার্বভৌমত্ব যেভাবে বলেন, এটা আমি কিভাবে করে রাখবো। এখন শেখ হাসিনার সময় আমাদের আমরা যে দেখেছি যে কিভাবে উদগ্রভাবে বাংলাদেশের অনেক পলিসির জন্য আমরা ভারতের দিল্লির মুখাপেক্ষী হয়ে, তো আমাদের ফরেন পলিসি কি হবে, আমাদের অন্য দেশের ক্ষেত্রে আমাদের ভোটিং প্যাটার্ন কি হবে, আমরা লিটারালি রিডিউসড আওয়ার কান্ট্রি টু দ্যাট লেভেল, যে দিল্লির সিগন্যালের জন্য আমরা অপেক্ষা করি। তো এই যে এটা তো একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমাদের প্রাপ্য না, যে দেশ একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে, আমাদের একটা স্বকীয়তার জন্য, আমাদের একটা ভয়েসের জন্য, এটা আমাদের একটা মানচিত্র আছে। আমরা তো স্বাধীনতা রক্ষা করেছি, আওয়ামী লীগ অনেক পোস্ট করে, কিন্তু স্বাধীনতা রক্ষা করার মতো ফোর্স ওরা না। ওরা স্বাধীনতা আনার জন্য যে সংগ্রামটা করেছে সেটা ওরা বিসর্জন দিয়েছে স্বাধীনতা রক্ষা না করে, বরং কম্প্রোমাইজ হওয়ার ক্ষেত্রে। তো এখন আমাদের রক্ষা করার সময় আমরা তো অর্জন করেছি, অর্জন করার জন্য আওয়ামী লীগের যতটুকু ক্রেডিট আমরা দিব, কিন্তু দুঃখিত আওয়ামী লীগাররা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার সংগ্রামে আপনারা ফিট করছেন না। আপনারা যদি চেঞ্জ হন যে না, আমি একটা প্রো বাংলাদেশ পার্টি, ভারতের সাথে তো আমি ফাইট করতে বলছি, ভারতের সাথে আমি বলছি না যে ভারতের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে। বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট সভরেন কান্ট্রি, ইন্ডিয়া ইজ অ্যানাদার ইন্ডিপেন্ডেন্ট সভরেন। তার সাথে আমার স্বাভাবিক সম্পর্ক থাকবে। একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের যে ধরনের সম্পর্ক থাকবে, ট্রানজ্যাকশনাল সম্পর্ক থাকবে। আমি ছোট দেশ হিসাবে আমার পাওয়ার সিমেট্রিতে আমি দুর্বল হলে আমি নেগোসিয়েশনে কিছু লুজ করবো, দ্যাটস অ্যাকসেপ্টেবল। এটা আমরা বিভিন্নভাবে পাওয়ার ইমব্যালেন্সটাকে আমি কোয়ালিশনের মাধ্যমে, জোটের মাধ্যমে, অন্য দেশগুলির সাথে সম্পর্ক করার মাধ্যমে আমি এটাকে ব্যালেন্স করব। আমি আমার মতো মেকানিজম করে রাষ্ট্র হিসেবে আমি যাতে স্পেসটাকে আমার আত্মমর্যাদা নিয়ে টিকে থাকতে পারি, দ্যাটস মাই গোল। আমি বাংলাদেশ রাষ্ট্র হিসেবে তার সাথে আমি ফাইট করার দরকার নেই, সে তার মতো করে থাকবে, তার এনাফ প্রবলেম আছে, আমি তার জন্য নতুন কোনো প্রবলেম ক্রিয়েট করার দরকার। তো একটু কিন্তু চাওয়া, কিন্তু আপনি তাকে আপনি স্বামী স্ত্রী বানানোর কোনো দরকার নেই। আপনি তার কাছে পলিসি অটোনমি লুজ করার কোনো দরকার নেই। আপনি মাতাবাড়ি বন্দর করবেন, সেটার জন্য ভারতের অনুমোদন কোনো দরকার নেই। আমি যদি মনে করি যে তিস্তা ব্যারেজ আমার দরকার, আমার দেশের উত্তরাঞ্চলকে মরুভূমিকরণ করা থেকে আমার জন্য তিস্তা ব্যারেজ বেনিফিশিয়াল, and if China or XYZ যে কেউ ফান্ড নিয়ে আসে, আমি এটা তো মনে করে দিব, ফাইন,
বেস্ট ইন্টারেস্ট অফ আওয়ার পিপল। ইন্ডিয়া যদি আমাকে বলে যে এটা তুমি করতে পারবে না, ওয়েল আই হ্যাভ টু টেল দেম দ্যাট লুক, তুমি তো মিয়ানমার আমাদের সাথে যা করছে রোহিঙ্গা নিয়ে আইডিয়া না আস যে ও আমার তো এখন আমাদের জন্য একটা হোস্টাইল কান্ট্রি হয়ে গেছে, ইউ ডোন্ট ডু ট্রেড উইথ মিয়ানমার। আমি তো সেটা বলছি না, ইউ আর বিজনেস অ্যাজ ইউজুয়াল, তুমি জানতার সাথে কোর্ট করছো কালাদানে, and then you have $1 billion project in the same Rakhine state, যেখানে আমার নিজের স্ট্র্যাটেজিক স্বার্থ আছে, সেখানে তুমি কয়েক $1 billion প্রজেক্ট ইনভেস্ট করছো কি কনসার্ন? কারণ তারা আমাদের তাদের রোহিঙ্গা পিপলকে ড্রাইভ আউট করে ওই জায়গাটা খালি করে সেখানে $1 billion প্রজেক্ট করছে। তার মানে আমরা তো এখানে কোনো অবজেকশন রেজ করি না। দে আর পারসুইং দেয়ার ফরেন পলিসি ইন্ডিপেন্ডেন্ট, উই শুড পারসিউ আওয়ার ওন পলিসি, যেটা তো আমরা গত 10-15 বছর আমরা দেখি না। সো এখানে যুদ্ধের বিষয় না, বাট অ্যাগেইন আমি গোয়িং ব্যাক টু দ্য সেম কোশ্চেন যে আমার পারসিভ পারসিভ, হ্যাঁ, আমার অসময়ে যে ধরেন আপনার সাথে আমার বন্ধুত্ব আছে, বাট আই উইল অলওয়েজ হ্যাভ টু রিমেম্বার যে আপনি যদি একটা রাষ্ট্র হিসেবে যেটা আমাকে ভাবতে হয় যে হোয়াট ইফ ইউ টার্ন এগেইনস্ট মি, তো সেই জন্য যেটা বললাম আমার ন্যাশনাল সিকিউরিটি পলিসি থাকবে, ন্যাশনাল ডিফেন্স পলিসি থাকবে, আমি স্ট্যান্ডিং আর্মি পুষবো, আমার সেকেন্ড লাইন অফ ডিফেন্স বিডিআর পুষবো, অথবা আমি যদি গণপ্রতিরক্ষার কথা বলি আমি বিএনসিসির মাধ্যমে আমার ইউথ ফোর্সকে আমি ট্রেনিং করবো। ফর হোয়াট? এটা তো অবজেক্টিভ আছে। অবজেক্টিভ হচ্ছে আমার বিরুদ্ধে যদি কেউ হোস্টাইল কোনো অ্যাকশন নেয়, আমার রেমেডি থাকে। ওয়েদার স্ট্যান্ড 48 আওয়ার্স অথবা 4800 আওয়ার্স, দ্যাটস ডিফারেন্ট ডিবেট, এটা তো অন্য ডিবেট। কিন্তু আমাকে ফাইট করতে হবে, এন্ড আই উইল ডাই ফাইটিং রাদার দ্যান আমি সারভাইভ সাবমিটিং। ওকে, ঠিক আছে। তো আমরা শেষ করার আগে আপনি যদি আর কোনো স্টেটমেন্ট আর কোনো কিছু বলতে চান। আমাকে আজকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। না, থ্যাংক ইউ। যারা এনসিপি সাথে থাকবেন, এনসিপি একটা বাংলাদেশ রাজনৈতিক দল, আমাদেরকে বাংলাদেশ ব্যাপারে সহায়তা করবে। শিওর, নো, থ্যাংক ইউ। আপনি সময় দিচ্ছেন এবং আমরা পরে আরো লম্বা চড়া আড্ডা দিব আশা করি। তো থ্যাংক ইউ আবার জয়েন করার জন্য।